কতদিন বিপদ আপদের কথা বলে ভুলিয়ে রাখবে ওকে? কতদিন মায়ের কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখবে ভাই? আর বেশি দিন নেই। এই তো সামনে শহীদের পরীক্ষা, জাহেদের বিয়ে পড়ছে। ওদের পড়াশোনাটা শেষ হয়ে গেলেই ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন আর কোনো সমস্যাই থাকবে না। আমিও খোকাকে ওর মার কাছে নিয়ে যেতে পারবো। তবে হঠাৎ করে তো এত বড় ব্যাপারটা বলা যাবে না, একটু রয়ে সয়ে সময় মতো ব্যাপারটা জানাতে হবে। আমি চাই। আল্লাহ, তোমার দুনিয়ায় কত রকমের মানুষ যে আছে তার কোনো হদিশ নেই। কেউ মায়ের জন্য সন্তানকে বলি দেয়, আর কেউ সন্তানের জন্য মাকে বলি দেয়। এই নিন ব্যারিস্টার সাহেব, দুটুকু খেয়ে নিন। ওহ ভাবি, তোমার আদরের যন্ত্রণায় জীবন যায় যায়। শহরেই ভালো থাকি, বাড়ি এলেই তোমার অত্যাচার শুরু। এই নিয়ে একটু চিড়ে ভাজা নারকেল খেলাম, আবার এখন চুপ! খেতে বলছি খাবি। শহরে গ্রামের মতো এমন খাঁটি দুধ পাবি কোথায়? খা বলছি। আমি খাচ্ছি তো। সামনে তোর পরীক্ষা, এখন ভালো করে না খেলে স্বাস্থ্য খারাপ হয়ে পরীক্ষায় গোল্লা পাবি। সবাই তখন বলুক ঠিক মতো আদর যত্ন না পেয়ে ছেলেটার এই দুরবস্থা হলো। এ কথা তোমার শত্রুও বলতে পারবে না। মার কথা ভালো করে মনে নেই, কিন্তু তুমি মার অভাব কোনো দিন বুঝতে দাওনি। তুমি মার চেয়ে বেশি ভাবি। থাক থাক, অত বলতে হবে না। ওই গ্রামটা কোথায়? জাহিদ, কলেজ ছুটির পর ওনার তো অনেক দিন দরবার থাকে, হয়তো কারো সমস্যা মিটাতে গেছে। বসে পড়তে পারিস না? গতবার তো এসএসসিতে ডাব্বা মেরেছে। আমি আর পড়বই না, পড়তে আমার ভালো লাগে না। পড়তে আমার ভালো লাগে না? তাহলে শুয়ে থাকলেই পারেন। শুয়ে থাকবো কেমন করে? শুয়ে থাকলে তুই আমার বুকে এসে বসিস, চোখে এসে বসিস, মনটা তেল পাহাড় করতে থাকে, তাই তো ছুটে এসে তোর অপেক্ষা থাকি। বুঝেছি, পাশ লেগেছে, ওর উপর পেছনে রাথর করেছে, তোকে ছাড় করা দরকার। আমি এর মন্ত্র জানি, এক্ষুনি তোকে ঝাড়পড় করে দিচ্ছি। তুই চোখ বন্ধ কর। ছুমন্তার ফুসমন্তার কালিকোত্তার গু আদ্দুম বাদ্দুম ঘুরাডুম সাজ মনসা মনসা পেছনের মনে হবে না কোনো আশা। চোখ খুললে হবে না। শোন, একটা গাছের ডাল দিয়ে তোকে ঝাড়া দরকার। সেই গাছ তুই দেখে ফেললে সেই গাছের গুণ থাকবে না। তুই চোখ বন্ধ কর, আমি এক্ষুনি সেই গাছের ডাল নিয়ে আসছি। খবরদার চোখ খুলবে না কিন্তু। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। খবরদার চোখ খুলবে না কিন্তু। আমি ডালটা নিয়ে আসছি। সিরিয়াল 1230, গাড়িটা ছেড়ে দাও, ট্রাফিক জ্যাম করো না, 5 আইনে পড়বে, ব্লু বুক সিজ হয়ে যাবে। কিরে মা, চোখ বন্ধ করে এখানে কি করছিস? বাবা, কথা বলো না, মঞ্চের গুণ নষ্ট হয়ে যাবে। মন্ত্র? কিসে? কে পড়ছে? কেন? জাহিদ। জাহিদ? এখানে তো কেউ নেই। আচ্ছা, ধোকাবাজি। আমি একদিন দেখে নেব। পরে দেখাস, এবার বাড়ি চল, ভীষণ খিদে পেয়েছে, মা বেটায় একসঙ্গে খাবো। দাঁড়ান। এতক্ষণে বাড়ি আসার সময় হলো? সারাদিন বাইরে কি কাজ করেন আপনি? কটা বাজে এখন? খিদে পায় না তো? আমি আর তোর ভাত আগলে বসে থাকতে পারবো না। এই কথাটা কতবার বলেছো? এরপর সময় মতো না এলে এই শেষবারের মতো বলে রাখলাম। আমি তো সময় মতো আসছিলাম। না না ভাবি, আমার ভীষণ খিদে পেয়েছে। দিনে মাসি করা হয় তখন খিদে পায় না, আর ঘরে এলে খিদে পায়। ওরে বাপরে, ভাইটা এসে গেছে। ছাড়ো ভাবি, আমার পেস্টিস পাংচার করো না, এত বড় ছেলের কান ধরতে নয়, প্লিজ। ছাড়ো না ভাবি, আর পরে বোঝাবো। এই বুঝি তোমার দুপুরে আসা? বেলা কত হয়েছে খবর রাখো? সংসারের পুরো দায়িত্ব যার ঘাড়ে, তার কি সময় মেপে ঘরে ফেরা সম্ভব? ঠিক বলেছো ভাইজান, পুরুষদের যে কত কাজ, কত দায়িত্ব, মেয়েরা সেটা বুঝতেই চায় না। বাবা, কি বিরাট জ্ঞানীজন, আমাকে জ্ঞান দিতে শুরু করেছে। সরি ভাবি। নে ধর।
এই নিয়ে সেদিন আমাদের জন্য জামা কাপড় আনলে। তাতে কি হয়েছে? মার্কেটের পাশে যাচ্ছিলাম, হঠাৎ নিয়ে পড়লাম, পছন্দ হলো নিয়ে এলাম। এটা তোর? দারুণ ভাইজান, তোমার চয়েস আছে। ইয়ে, তো ভাবির জন্য কিছু আনেনি? আমার জন্য আবার কি আনবে? সবই তো আমার আছে। তোদের দুজনকে দিয়েছে মানেই আমাকে দিয়েছে। চলো মেজ ভাই। তোমার জন্য কিছু আনিনি বলে রাগ করেছো? তোমাকেও একটা উপহার দেবো। আমার কোনো উপহার দরকার নেই। আমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো তুমি। আমি কিচ্ছু চাই না। আছে আছে, অনেক দিন ধরে গোপনে জমা রেখেছি। একদিন দেখবে হঠাৎ করে নিয়ে এসেছি, তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার। মোমেনপুর, মোমেনপুর যান। চাচা নাও। চল। কি হলো? লাস্ট ট্রিপ তো গেল, চলো এবার সিরিয়াল মতো আমরাও বাড়ি চলে যাই। চাচা, এত বলো তোমার এই অভ্যেসটা ছাড়াতে পারলাম না। কি করব, আমিও কত চেষ্টা করলাম। আশার গাল মন্দ খাই, সবার ছুটেই যায়, আরো বেশি চেপে ধরে। চাকো সব, চলো, এখন আর কোনো প্যাসেঞ্জার পাবে না। আরো 1 ঘন্টা দেখবো, পেয়েও যেতে পারি। এত খেটে কি লাভ? সারা জীবন তো খেটেই যাচ্ছ। ভাবলাম তোমার সঙ্গে সুখ দুঃখের গল্প করতে করতে বাড়ি যাব। না চাচা, সামনে শহীদের পরীক্ষা, অনেক টাকার প্রয়োজন, তাই বাড়তি সময় চালিয়ে পোষাতে হবে। হাতে এদিকে আয়। তুই চাচার সাথে চলে যা। জ্যোৎস্না রাত, দেখো অপেক্ষা করে, ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারো। কি কি হলো? কিছুই বুঝতে পারছি না স্যার। আমি কি কোনো সাহায্য করতে পারি? দেখো। কার্বোরেটরে প্রচুর ময়লা জমেছে, তাছাড়া পাইপ লাইনে ঠিক মতো তেল পাস করছে না, গ্যারেজে নিতে হবে। এখানে গ্যারেজ আছে? আছে, তবে বন্ধ করে বাড়ি চলে গেছে, সকালে খুলবে। তার মানে সারা রাত পথে কাটাতে হবে? জি না, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। তুমি পৌঁছে দেবে? জি, আমার জিপ আছে, লাইনে ভাড়া খাটি। ওই তো, পুরনো হলেও আমার হাতে ভালো সার্ভিস দেয়। বেশ, ঠিক আছে। ড্রাইভার, তুমি আমার সুটকেস আর ব্রিফকেসটা জিপে তুলে দাও। তুমি রাতে গাড়িতেই থাকবে, সকালে গ্যারেজে নিয়ে যাও। জি স্যার। ব্যাস, চলো। কোথায় যাবেন স্যার? চাকবাংলো। ওখানেই থাকবো। এই এলাকায় প্রথম এলেন? হ্যাঁ, ওই যে তোমাদের ওই যে বড় ব্রিজটা হচ্ছে, ওটার কন্ট্রাক্ট আমি পেয়েছি, তাই ক্যাম্পের সাইট সিলেক্ট করতে নিজেই চলে এলাম। অত্যন্ত সুসংবাদ, অনেকদিন ধরে শুনছি, তাহলে শেষ পর্যন্ত হচ্ছে। ভালোই হবে, ব্রিজটা হলে আরো দূর পর্যন্ত প্যাসেঞ্জার নেওয়া যাবে, আয়ও বাড়বে। আচ্ছা, এখানে কত রাত পর্যন্ত গাড়ি চলে? 9টা, বড় জোর 10টা। তুমি তাহলে 11টা পর্যন্ত? প্রয়োজন তাই। মেজ ভাইটার সামনে LLM পরীক্ষা দেবে, হ্যাঁ, তাই টাকার খুব প্রয়োজন। মাঝে মধ্যে হঠাৎ করে আপনাদের মতো 2-4 জন প্যাসেঞ্জার যদি পেয়ে যায় সেই আশায়। তোমার ভাই ইউনিভার্সিটিতে পড়ে? একজন নয়, 2 জন। ছোটটা থানা হেডকোয়ার্টারে BA ফাইনাল ইয়ারে পড়ছে। মনে হচ্ছে তুমিও কিছু লেখাপড়া করেছো? জি, ইন্টারমিডিয়েটের বেশি এগোতে পারলাম না, তাই আমি ওদের অনেক পড়াতে চাই। এ ভেরি অনেস্ট অ্যাম্বিশন। এত রাত হয়ে গেল, এখন আসছে না। আমাদের জন্যই ভাইজান দিনরাত এত খেটে মরছে। আমার পরীক্ষার ফিসটাই ভাইজানকে এত বেশি খাটিয়ে মারছে। ইয়ে, ভাবি, আমি তো এগিয়ে গিয়ে খোঁজ নেবো। হ্যাঁ,
ভদ্রলোক ভুলে ব্রিফকেসটা গাড়িতে ফেলে গিয়েছে। ব্যস্ত মানুষ, তাই ভুলে গিয়েছে। হ্যাঁ, আজ তো দেরি করলি যে? শেষ মুহূর্তে এক ভদ্রলোককে পেয়ে গেলাম, ডাক বাংলোতে পৌঁছে দিলাম, তাই একটু বেশি দেরি হয়ে গেল। এরপর থেকে তোমার আর এত দেরি করা চলবে না। বাড়তি টাইম চালাতে হলে আমি চালাবো। আমি যখন অক্ষম হয়ে যাব তখন তোরাই তো হবে গাড়ির চালক, পুরো সংসারটাই চালাস। তোমার হাতে বিস্কিট কার? ওই যে ভদ্রলোক, ডাক বাংলোতে নামিয়ে দিলাম, টেনশনে ভুল করে ফেলে গেছেন। এটা নিয়ে আমাকে এক্ষুনি ছুটতে হবে। সারাদিন খেটে এসেছো, এখন থাক, সকালে ফেরত দাও। আরে না না, সকালে ভদ্রলোকের কি যেন কাজ আছে বললেন। তাছাড়া ব্রিফকেসের চিন্তা রাত্রে তো ঘুমোতেই পারবেন না। আরে একটা রাত তো মাত্র, কাল সকালে পৌঁছে দেব। ভাইজান, এত টাকা? দেখি টাকা, না না, তাহলে কোনো ক্রমে রাখা যাবে না, আমি এক্ষুনি দিয়ে আসি। হ্যাঁ, তুমি সারাদিন কষ্ট করে এসেছো, বরং আমি গিয়ে দিয়ে আসি। সামনে তোমার পরীক্ষা, তুমি পড়ো, আমি গিয়ে দিয়ে আসি। এটা এখন আমার কাজ। গাড়ি নিয়ে যা। লাগবে না, অযথা তেল পরে লাভ কি? বাঁশবাগানে পাশ দিয়ে বটতলা হয়ে শর্টকাটে চলে যাব, মাত্র 2 মাইল পথ। সাবধানে যাস, এতগুলো টাকা, তোর তো আবার সব কাজে গোয়ার তুমি। সব কাজে গোয়ার তুমি। কিছুতে ফিরে যাওয়া যাবে না, এত টাকা পৌঁছে দিতেই হবে। আমার সঙ্গে চালাকি? তুই এত রাতে এখানে কি করছিস? সেদিন পেটনির আসর হয়েছে বলে আমাকে বোকা বানিয়েছিলি। সেদিনই ভেবে রেখেছিলাম সেদিন তোকে একটা শিক্ষা দেবো। এই যে পেতনি বিবি, এখন ঘরে গিয়ে বালিশ নিয়ে শুয়ে থাকেন। যান, আমাকে যেতে দিন। দেবো না। দিবি না? না দিবি না? না। জব্বর যে দেখতো, এত রাইতে কোন শালা আমাদের আখড়ার দিকে আসছে? ভবিষ্যৎ চেয়ারম্যান, ওই জাহিদটা শালা। হ্যাঁ, শালা এত রাত ব্রিফকেস নিয়ে কোথায় যাচ্ছে? বাংলার নাকি? বাইরে তো সাধু। সেদিন ক্লাবের মাঠের শোধটা আজকে নিতে হবে। যাও। শালারা কোনো কাঁদেন না। মারামারিতে পারে না শালাগুলো, আসতে পারে। আমি না তো। ঠিক আছে, দেখে নেব। স্যার, অতগুলো টাকা? হ্যাঁ, টাকাটা বড় কথা নয় কেয়ারটেকার। তাছাড়া ব্রিফকেসের মধ্যে ওয়ার্ক অর্ডার, প্ল্যান, ডিজাইন, এই সমস্ত জরুরি কাগজপত্র রয়েছে। শুধু ডকুমেন্ট থাকলে ভয় ছিল না, কিন্তু টাকা আছে বলেই ওটার ফেরত পাওয়ার আশা নেই। না 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 না, ড্রাইভারের কথাবার্তা শুনে কিন্তু আমার তেমনটা মনে হয়নি। অতগুলো টাকা দেখবে ড্রাইভার কেন? ওর 14 গোষ্ঠীর মাথা খারাপ হয়ে যাবে স্যার। না, তাহলে তোমরা এখনো আবির ড্রাইভারকে চেনো নি। এরকম লক্ষ লক্ষ টাকা দিয়ে 14 গোষ্ঠী কেন,
আমাদের বাড়ির একটা কুত্তাকেও কেনা যাবে না। এই নিন আপনার বেশকে, জাহিদ হোসেন, ড্রাইভার আবিদ হোসেনের ছোট ভাই। টাকাগুলো গুনে নিন। তার আর প্রয়োজন হবে না ইয়াং ম্যান, আমি মানুষ নিয়ে কারবার করি, মানুষ চিনতে ভুল হলে এত দূর এগোতে পারতাম না। জাস্ট মিনিট। ইয়ে, যদি কিছু মনে না করো, পুরস্কার হিসেবে এই সামান্য কটা টাকা। দয়ার দান বা পুরস্কার নিতে আমরা অভ্যস্ত নই। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য, গ্রামাঞ্চলে এমন ফ্যামিলি এখনো আছে। স্যার, তবু একবার টাকাগুলো গুনে দেখলে হতো না? ননসেন্স। ভালো কাজের প্রশংসা নেই, সমালোচনা। এটা একটা জাতীয় ব্যাগ। তাহলে তোকে ভাবতে নিষেধ করেছি না? ভাবতে চাই না ভাবি, কিন্তু না ভেবেও পারি না। টাকার জন্য ভাইজান হাড়ভাঙা খাটনি খাচ্ছে, আমরা পড়াশোনার নাম করে বসে বসে খাচ্ছি। আমি পরীক্ষা দেবো না ভাবি, ছোটখাটো একটা চাকরি নেবো ভাবছি। আমার জীবন থাকতে তো আমি কোনোদিন হতে দেবো না। আমি মাকে কথা দিয়েছি তোদের মানুষের মতো মানুষ করব, সেই কথা আমি কিছুতেই মিথ্যে হতে দেবো না। মার কাছে আমাকে অপরাধী করিস নে শহীদ ভাই। আমার জন্য যদি তোদের এতটুকু মায়া থেকে থাকে, তাহলে সেই মায়া শ্রদ্ধার বিনিময়ে অন্তত ভালো করে পড়ালেখাটা চালিয়ে যা, তাতেই আমি খুশি হব। মার আত্মা শান্তি পাবে। টাকার চিন্তা তুই করিস না, টাকা আমি যেভাবেই হোক জোগাড় করবো। হাতেম, হাতেম, তুই কি ভাবিস এই জীব বিক্রি করে শুধু তুই কষ্ট পাচ্ছিস, আমি পাচ্ছি না? কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। সামনে শহীদের পরীক্ষা, জীবটা সারাবার মতো টাকা জোগাড় করা সম্ভব না। তুই তো সবই জানিস। না, এই জীব আমি বেচতে দেবো না। আজ এত বছর ওকে আমি তেল পানি দিয়ে ধুয়ে বুঝে লালন পালন করেছি। পাগলামি করিস না, ব্যবস্থা একটা হবেই। শোন, এই জীব বিক্রি করার কথা বাড়িতে কাউকে বলবি না। চল। আপনার গাড়ি রেডি। এই নে। রামান মিয়া, হ্যাঁ? এই জীব তো। হ্যাঁ স্যার, ইঞ্জিন শেষ, ওর অত টাকা নেই, তাই বাধ্য হয়ে বেঁচে দিয়েছে। বেচারা এত বছর জিপটা চালাচ্ছিল, খুব দুঃখ পেয়েছে। ঠিক আছে, এর দাম আমি ফেরত দিয়ে দেবো, মেরামতের খরচ দেবো। আপনি জিপটা রেডি করে রাখবেন, ব্লু বুকটাও ফেরত দেবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। মিনা, শহীদ, জাহিদ। কি হয়েছে? যেভাবে ডাকাডাকি করছো, মনে হয় কোনো রাজ্য জয় করে এসেছো। বলতে পারো হ্যাঁ। এত টাকা আলাদিনের চেরাগ পেলে নাকি? শহীদ, জাহিদ, দেখেছো ভাইজান? হ্যাঁ, খুব তো ভেবেছিলিস পরীক্ষার ফিসের কি হবে। এই দেখ টাকা। আরে আজ পর্যন্ত তোদের এই ভাইকে আল্লাহ কোনো পরীক্ষা ফেল করাননি। এই নে তোর ফিসের টাকা, কালই জমা দিয়ে দিবি। এত টাকা কোথায় পেলে ভাইজান? তা জেনে তোর দরকার কি? তোর কিছু লাগবে কিনা বল। নে, কিন্তু দুষ্টুমি ছেড়ে লক্ষ্মী ছাত্রের মতো পড়তে হবে। আমি একটা কথা বলে রেখে দিই, আমি সবকিছু সইতে পারবো, কিন্তু লেখাপড়ার অবহেলা আমি সইতে পারবো না। যা। দেখেছো কেমন ভয় পায় আমাকে? কি ব্যাপার, অমন করে তাকিয়ে দেখছো কি? না ধরো, ওগুলো তুলে রাখো। শহীদের পরীক্ষার সময় আর বেশ কিছু টাকা লাগবে। তাছাড়া এতদিন ধরে তোমার যত গহনা শেষ করেছি, ভাবছি দু একটা করে গড়িয়ে দেবো। আসলে বড় খালি খালি লাগে তোমাকে। এত টাকা হঠাৎ কোত্থেকে জোগাড় করলে বলবে না? তাই দেখো, আবার সেই একই কথা। টাকা জোগাড় হচ্ছে, এইটাই তো বড় কথা। কোত্থেকে কেমন করে এত সব জানার দরকার কি? আমার উপরে তোমার বিশ্বাস নিশ্চয়ই আছে। চুরি ডাকাতি করে নে, একদম হালাল, পরে সব জানতে পারবে। তা ধরো, এবার বলো কোনটা নেবে আগে, কানের না গলার? কোনটাই না, গহনার প্রতি আমার কোনো লোভ নেই। আমি গড়িয়ে দেবো। আল্লাহ আল্লাহ করো ভাই, নবী করে খাও, নবীর কলেমা পড়ে হয়ে যাবে পা। বাবা, আমি একজন অন্ধ, কিছু ভিক্ষা দিন, আল্লাহ আপনার মনের আশা পুরা করবে। আল্লাহ আল্লাহ। পরীক্ষার ফিস দিতে যাচ্ছি, দোয়া করবেন বাবা। দোয়া করি বাবা, দোয়া করি। আল্লাহ আল্লাহ। ও বাবা রে, ও বাবা, ও বাবা। দেখুন বাবা, নিন। সাহেব, সাহেব, ওই গুন্ডাটা আমার টাকা মেরে দিয়েছে।
কোথায় যাচ্ছিস? এই এই দাও তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, এই এই হারামখোর! রক্ত একে তো বাচ্চা ছেলে, তার উপর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমাদের স্টকে যা রক্ত ছিল তা দিয়েছি। আরো মিনিমাম 3-4 ব্যাগ রক্ত না হলে ওকে বাঁচানো কঠিন হবে। সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে, বেশ টাকাও লাগবে। আপনি ওর বাবা মাকে খবর দিন অ্যাজ আর্লি। ওর বাবা মা কোথায় থাকে আমি কিছুই জানি না। ছেলেটি চাকু খেয়ে অজ্ঞান হয়ে গেল, তাই কিছু জানা হয়নি। তবে আমার ভাইজানকে খবর দিয়েছি। শহীদ ভাইজান, শহীদ কি হয়েছে তোর? না ভাইজান, আমার কিছু হয়নি। গুন্ডাটার হাত থেকে আমার টাকা উদ্ধার করতে গিয়ে বাচ্চা ছেলেটার এখন সংকটাপন্ন অবস্থা। হ্যাঁ খোকা, ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ যে করি হোক ওকে বাঁচাতেই হবে। যা রক্ত লাগে আমি দেবো ডাক্তার, আমি দেবো। তাহলে গ্রুপ টেস্ট করতে হবে। ডাক্তার কেন জানি আমার মন বলছে ওর সঙ্গে আমার গ্রুপ মিলে যাবে। প্লিজ দেরি করবেন না। ও আমার ভাইয়ের জন্য রক্ত দিয়েছে, আমি ওর জন্য আমার শরীরে সমস্ত রক্ত দেবো। প্লিজ হাত দেরি নয়, চলুন ডাক্তার চলুন। হ্যাঁ বেশ, চলুন। ইয়েস, আপনার গ্রুপ মিলেছে, চলুন। ভাইজান তোমার যখন মিলেছে আমারও মিলবে, আমিও রক্ত দেবো। না, সামনে তোর পরীক্ষা, এ নিয়ে তোকে ভাবতে হবে না। চলুন ডাক্তার, কুইক। অতএব আমি ফিরে না আসা পর্যন্ত তুই এখানে থাকবি। কোনো চিন্তা করেন ওস্তাদ, আপনার হুকুমে আমার জান ভাজি। চল শহীদ, বাড়ির থেকে টাকা নিয়ে তুই আবার রওনা হয়ে যা। ডাক্তার সাহেব, আমি যাবো আর আসবো, প্লিজ ওকে একটু দেখবেন। চল। যা, মন খারাপ করিস নি, তুই আবার এক্ষুনি চলে যা। কালই তো তোর লাস্ট ডেট। হচ্ছে হচ্ছে হচ্ছে। কিরে, রাস্তায় বেরিয়েছিলিস কেন বাবা? মাকে খুঁজতে। খবরদার এভাবে আর বেরোবি না। আমি তো বলেছি সময় মতো তোর মার কাছে নিয়ে যাব। খা। কেমন আছেন ডাক্তার সাহেব? ভালো। আপনার টাকা শেষ হয়েও বেশ কিছু বাকি পড়েছে। ওকে নিয়ে যাওয়ার সময় সমস্ত বিল চুকিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। নে খা, নে। কি ভাবছো? মিনা, টাকা তো সব ফুরিয়ে গেল। এখন ছেলেটার চিকিৎসার জন্য আরো কিছু টাকার প্রয়োজন। ছেলেটার কেউ নেই, এক দরিদ্র মহিলার কাছে মানুষ। শেষ পর্যায়ে এসে যদি নাও, তোমাকে আমি হারতে দেব না। এই দুটো নাও। না না, একে একে আমি তো সব নিচ্ছি, শুধু এই দুটোই বাকি। এ আমি নিতে পারবো না। না বলছি, একটা নিষ্পাপ ছেলের জীবনের চেয়েটা বেশি নয়, স্বামীর শান্তির চেয়ে স্ত্রীর সুখ বেশি নয়। তুমি তো আমার সবচেয়ে বড় অলংকার। না, মিনা, এই যাত্রায় আল্লাহ ওকে রক্ষা করেছেন, ভবিষ্যতে ওকে আর কখনো একা ছেড়ে দিও না সালমা। একটা ডেলিভারি ছিল, সেখানে ছিলাম, সেই ফাঁকে বেরিয়ে গেল, জানতে পারিনি। যাই হোক, আর মাত্র কিছুদিন, তারপর ওকে আমি নিয়ে যাব। এই কটা দিন ওকে চোখে চোখে রেখো। যাও।
ছেলেটা কেমন আছে? ভালো, ভালো হয়ে গেছে। যার কাছে থাকতো তার কাছে পৌঁছে দিয়ে এসছে। সত্যি, তোমার মতো লোকের যুগে আর দেখিনি। একটা রাস্তার ছেলের জন্য যা করলে তার তুলনা হয় না। শহীদ বলছিল ছেলেটার বয়স নাকি 6-7 বছর হবে। হ্যাঁ, আমাদের ছেলেটা বেঁচে থাকলে ওরকমই বয়স হতো। হ্যাঁ, একটা সন্তানের জন্য তোমার বুকে কি যন্ত্রণা লুকিয়ে আছে তা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। তোমার মাঝে কি কম? মাঝে মাঝে তুমি ঘুমের মধ্যে খোকা খোকা বলে চিৎকার করে ওঠো। তাই নাকি? হ্যাঁ, তোমার খোকা বেঁচে আছে, মিনা বেঁচে আছে। ওই খোকাই তোমার খোকা, এই কথা তোমাকে আমি এখন বলতে পারছি না, তবে বলবো সে সময়ের আর বেশি দেরি নেই, বেশি দেরি নেই। কি ভাবছো? হ্যাঁ, কিছু না। ভাইজান, ভাবি, জাহিদ, এই যে ভাইজান। কি রে, কি হয়েছে? তুই হইচই করছিস কেন? দোয়া করো ভাইজান, ভাবি দোয়া করো। আমি LLM এ ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি জানতাম, আমি জানতাম আমার ভাই এমন একটা কিছু করবে। আমার শ্রম, আমার আশা বৃথা যেতে পারে না মিনা। আমি আয় করতে করলে কি হবে, ওরা বাকিটা পুষিয়ে দেবে। তাহলে ব্যারিস্টার হবি? হবে না মানে? আলবত হবে। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আয় আয় ভিতরে আয়। মা, তোমার কথা আমি রেখেছি। শহীদ ভালো রেজাল্ট করেছে, তুমি শুধু দোয়া করো মা, আমি যেন তোমাকে দেওয়া কথা রাখতে পারি। শোনো, শহীদের পরীক্ষা নিয়ে আমার একটা মানত ছিল, একটু পীর বাবার মাজারে যাব। গতকাল থেকে সেখানে সিন্নি হচ্ছে। ঠিক আছে, যাও যাও। আচ্ছা, যাও। এবারে খোকাকে আনার সময় প্রায় হয়ে এসেছে। আমার খিদে লেগেছে, খেতে দাও খালাম্মা। তাড়াতাড়ি খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। শরীরটা ভালো নেই, পাক করা হয়নি। এবেলা কুড়মুড়ি খেয়ে থাকো, অভিনয় রেখে দেবো বাবা। না, ভীষণ খিদে পেয়েছে, গুড়মুড়ি খাবো না। মাজারা সিন্নি হচ্ছে, আমি সেখানে গেলাম। খোকা, খোকা শোন, চাস নেই। আল্লাহ, তুমি আমার কঠিন বিপদটা দূর করে দাও। তুমি আমাকে তার কাছে পৌঁছে দাও। আমি তো কোনো দোষ করিনি। খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আমি আর সেখানে ফিরে যাব না। কে তুমি বাবা? আমি খোকা। কার সাথে এসেছো? একাই এসেছি, আমার কেউ নেই। কেউ নেই? কেন, তোমার মা বাবা? আমার কেউ নেই। খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আদরও করে না। আমি তোমাকে খেতে দেব, মায়ের মতো আদর করবো। আমার সাথে যাবে? যাবো। না বলে ডাকবি? বল, বল, বল খোকা। মা, খোকা, 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 খোকা কোথায় সালমা? এই তো ছিল, মাজারের কথা বলে বেরিয়ে গেল। কি বলছো তুমি? আবার একা একা বের হয়েছে? কত ডাকলাম, শুনলি না। খোকা, খোকা, খোকা। কোথাও
খোকাকে খুঁজে পেলাম না শেষ পর্যন্ত। না না, খোকাকে যে আমার খুঁজে বের করতেই হবে, নাহলে সবার কাছে আমি আজীবন অপরাধী হয়ে থাকবো। বাবা 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 খোকা, তুই এখানে কেমন করে এলি? মানে হলো মা, খোকা, খোকা কোথায় গেলি? ওই তো মা ডাকছে। মা? হ্যাঁ বাবা, তুমি আমাকে মা ডাকতে বলেছে, তাহলে আমাকে ভীষণ আদর করবে। খালাম্মা আমাকে ঠিক মতো খেতেই দেয় না, আমি রাগ করে চলে এসেছি। তুমি বুঝি এখানে থাকো, ভালোই হলো। এখন থেকে তোমার কাছে থাকতে পারবে। ঠিক আছে, কিন্তু খবরদার আমাকে যেন বাবা বলে ডাকিস না। আর আমি যে তোর বাবা, তাও এখানে কাউকে বলবি না। কেন বাবা? তাহলে তোর মার ভীষণ বিপদ হবে। আমি তোকে আর তোর মার কাছে নিয়ে যেতে পারবো না। যখন তোকে তোর মার কাছে নিয়ে যেতে পারবো তখন সব বলবো। এখন আর কোনো প্রশ্ন করিস না, যা বলেই শুধু তাই করে যাবি। ঠিক আছে। খোকা, খোকা, এই যে তুমি কখন এলে? এই তো। তো তুই এখানে কি করছিস? না মানে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও এখানে কেমন করে এলো। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, এই তো সেই ছেলে যে শহীদের টাকা বাঁচাতে গিয়ে নিজে মরতে বসেছিল। তাই বুঝি? এদিকে আয় বাপ। যে মা তোর মতো খোকাকে পেটে ধরেছে, সত্যি সে ভাগ্যবতী। জানো, আমি ওকে বাজারে পেয়েছি, ওর নাকি কেউ নেই, তাই নিয়ে এলাম। ভালোই হয়েছে। আসলে তেমন কোনো আশ্রয় নেই। তুমি যখন এনেছো তখন অসহায় ছেলেটির একটি হিল্লে হলো। হ্যাঁ, ওকে আমি রেখে দেব। ওকে দেখলে বারবার আমার খোকার কথা মনে পড়ে। ঠিক আছে, রেখে দাও। তোমাকে তো মা বলবে, আমাকে কি বলবে? কেন বাবা? কি রে? ভাবি ভাবি, মেজরের সঙ্গে একটা বাজে ধরেছি। মেজরের স্কলারশিপটা পেলে। আরে এ পিচ্ছে এখানে? পিচ্ছি বলছিস কেন? ও আমার ছেলে। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো আমরাও রেডিমেড চাচা হয়ে গেলাম। ভালোই হলো। স্কলারশিপটা পেলে আমি তো বাইরে চলে যাব, তারপর জাহিদও শহরে পড়তে যাব। তখন তোমার বুকটা শূন্য হয়ে যেত, তাই আল্লাহ ওকে মিলিয়ে দিয়েছে। সালমা, খোকা তার মায়ের কোলে ফিরে গেছে। আমি এখন কাছে নিয়ে থাকবো আবিদ ভাই। নিঃসন্তান বিধবা হয়ে তুমি যে উপকার করেছো সেদিন শোধ হবার নয়। মন খারাপ করো না, আমি মাঝে মাঝে খোকাকে নিয়ে আসবো। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আবিদকে আজকাল নিয়মিত স্ট্যান্ডে দেখা যায় না? ওর জিপটাই সম্বল ছিল, বিক্রির পর এখন একটা ভাড়ার টেম্পো বদলিতে চালায়। ভাইদের জন্য ও যা করলো তার তুলনা হয় না। তা সত্যি। আচ্ছা, ওর মেজো ভাই যে পরীক্ষা দিয়েছিল তার? ও শহীদ খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস। শুনলাম সরকারি বৃত্তি পাবে, বিদেশ যেতে পারবে। ভালো ভালো, খুব ভালো, অত্যন্ত সুসংবাদ। সারা জীবন তো নরমগদির সোফাতে বসেই কাটলো, আজ না হয় এই শক্ত বেঞ্চিতেই বসলাম। হ্যাঁ, এসো। মিনা, ইনি হচ্ছেন সেই চৌধুরী সাহেব। ওয়ালাইকুম। আর ও হচ্ছে আমার স্ত্রী মিনা। দেখেই বুঝতে পেরেছি, লক্ষ্মীর ছায়া। ভালো আছো তো মা? জি ভালো। তোমরা কথা বলো, আমি আসছি। বসো। হ্যালো ইয়াং ম্যান, তুমি কেমন আছো? জি ভালো। ইনি চৌধুরী সাহেব। আমার ধারণা ঠিক হলে নিশ্চয়ই তুমি মেজো। জি। রবীন্দ্রের কাছে শুনলাম খুব ভালো রেজাল্ট করেছো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তা এবার কি করবে ঠিক করলে? এখনো ভাবিনি। ভাইজানের ইচ্ছা ব্যারিস্টারি পড়াবেন। একটা স্কলারশিপ পাবার সম্ভাবনা আছে। দ্যাটস ভেরি গুড। আমি এবার আসি। সালাম আলাইকুম। তোমাদের সমাজে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধাটা এখনো আছে। আমাদের সোকাল্ড হাই সোসাইটিতে এসব তো আজকাল উঠেই গেছে। এইসব আবার কেন? অবশ্য আপত্তি করব না, কারণ আধুনিকতার চাপে এসব খাবার তো একেবারে ভুলেই গেছি। পিঠা, আমি
একটা প্রয়োজনে তোমাদের এখানে এসেছি। তোমাদের কিছু জিনিস আমার কাছে রয়েছে, সেগুলো দিতে এসেছি। আপনার কাছে আমাদের জিনিস? হ্যাঁ, একদিন তুমি 10 লক্ষ টাকা সহ ব্রিফকেস ফেরত দিয়ে আমাকে ঋণী করে রেখেছ। আজ আমাকে ঋণমুক্ত হবার একটা ছোট্ট সুযোগ দাও। তোমার সব আমি জেনেছি, তাই এই তোমার জমির বন্ধকি দলিল, এই হলো জিপের ব্লু বুক, আর এই হচ্ছে চাবি। আমার মায়ের গয়নাগুলো, চোখের সামনে আমার মেয়ের হাত, কান, গলা খালি থাকবে, বাপ হয়ে আমি তা দেখতে পারবো না। না ধরো। না চৌধুরী সাহেব, মাফ করবেন, দয়ার দান আমি নিতে পারবো না। একে দয়ার দান বলছো কেন? এ কৃতজ্ঞতার নিদর্শন। চৌধুরী সাহেব, আমি অপারক, দয়া করে ক্ষমা করবেন। আবির, আমি খুব সরল মন নিয়ে এসেছিলাম। তোমার আত্মসম্মানে আঘাত লাগবে এ কথা আমি ভাবিনি। তুমি আমাকে ক্ষমা করো। তবে যদি ঋণ হিসেবেও গ্রহণ করতে, এই পিতৃহৃদয়ে একটু শান্তি পেতাম। চলি। শুনুন, এইগুলো আমি নেব শুধু আপনার মনে ব্যথা না দেওয়ার জন্য। তবে একটা শর্ত থাকে। বলো। এইগুলো আমি ঋণ হিসেবে নেব, এবং আমি যখন ফিরিয়ে দেব তখন আপনি ফিরিয়ে নিতে আপত্তি করবেন না। আর এই কথা আমরা 3 জন ছাড়া আর কেউ জানবে না। ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। সত্যি তুমি মহৎ আবিদ। তবে আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা জিনিস চাইবার আছে। আমাদের মতো লোকের কাছে আপনার কি বা চাওয়ার আছে? তোমাদের মতো মানুষের কাছেই তো দেবার মতো কিছু দুর্লভ জিনিস থাকে। কথা দাও, আমাকে তুমি ফিরিয়ে দেবে না? আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই, তবু কথা দিচ্ছি ফেরাবো না। বলুন কি চান? আমার একমাত্র মেয়ে লিজার জন্য তোমার ভাই শহীদকে চাই। হয় না চৌধুরী সাহেব। তুমি আমাকে কথা দিয়েছো আবির। কিন্তু এই যে অসম্ভব চাওয়া, কোথায় আপনার, কোথায় আমরা? সারা জীবন কন্ট্রাক্টরি ব্যবসা করে বুড়ো হয়েছি। মানুষ নিয়ে আমার কারবার, মানুষ চিনতে আমি ভুল করি না। তোমাদের এই ঘরই হচ্ছে আমার মেয়ের সুখের ঠিকানা। তুমি আমাকে নিরাশ করো না বাবা। চৌধুরী সাহেব, আপনার মেয়ে আমাদের মতো দরিদ্রের ঘরে কিছুতেই সুখী হতে পারবে না। বাস্তবতার কঠিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, সুখের ঠিকানা হারিয়ে ফেলবে। আমাকে মাফ করবেন, এত বড় কঠিন পরীক্ষায় আপনি আমাকে ফেলবেন না চৌধুরী সাহেব। তুমি কথা দিয়েছিলে ফেরাবে না, ঠিক আছে। দাঁড়ান চৌধুরী সাহেব, আপনার মেয়ে বাড়ির বউ হয়ে আসবে। না। হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে, সে কথা ভঙ্গ করো না। আপনি দিনদারি, তুমি কথা দিলেই হলো? কোথাকার কোন গেও ভূত, তার সাথে আমার মেয়ে বিয়ে? অ্যাবসার্ড, ইম্পসিবল। ড্যাড, তুমি কি পাগল হয়েছো? না, তবে যে বাড়িতে মেয়ে বাবাকে পাগল বলে, সে বাবার অনেক আগেই পাগল হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তা হইনি আর হবও না। তবে তোমাদের মা মেয়েকেও আর পাগলামি করবার সুযোগ দেব না। আজ থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে, বুঝলে? তুমি কি আমাদের গুলি করবে নাকি? তাই করতে পারলে ভালো হতো, তবে আমি তোমাদের নয়, নিজেকেই গুলি করব। আই মিন সুইসাইড। তবে তাতে তোমাদের কোনো লাভ হবে না। পায়ের উপর পাতলে খাবে আর বেলেল্লাপানা করে বেড়াবে, সে পথ আমি বন্ধ করে রেখেছি। কারণ আমার মৃত্যুর পর তোমাদের পথে দাঁড়াতে হবে। আমার বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স তোমরা কিছুই পাবে না, পথে ভিখিরি হবে। আমি সেইভাবেই দলিল করে রেখেছি। আমার কথায় রাজি হলে আমি দলিল পরিবর্তন করব, তা না হলে যা বলেছি তাই হবে। ভিখিরি হয়ে পথে দাঁড়াবে। না, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব, এর মধ্যে হয় আমার কথায় রাজি, না হলে আমি যা বলেছি তাই করব। 1
4, 5, 6, 7, 8 প্লিজ স্টপ ইট। আমি রাজি। আমিও রাজি। তুমিও মরো না, আমাদেরও পথের ভিখিরি করো না। তবে আমার একটা শর্ত আছে। বলো। এ বিয়েতে আমি উপস্থিত থাকবো না, আর বিয়েটাও এ বাড়িতে হবে না। ঠিক আছে, গ্রামে গিয়ে বিয়েটা আমি দিয়ে আসবো। মেজ ভাইয়ের ভাগ্য বলতে হবে, কোটিপতির একমাত্র সুন্দরী মেয়ে, রাজকন্যা আর রাজত্ব একসঙ্গে। ওস্তাদ ভাই, এবার কিন্তু তোমাদের। আজ রাতটা থেকে গেলে হতো না? না, সময় থাকতে আজ রাত্রে আমাকে ফিরে যেতে হবে। নিজের মা আবার একটু সেন্টিমেন্টাল, ওদিকটা সামলাতে হবে না? আরে না না, তুমি কিচ্ছু ভেবো না। একমাত্র মেয়ে, অভিমান করে আর কতদিন থাকবে? তুমি দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা চলে রহিম মিয়া, চলুন আপনাকে গাড়িতে পৌঁছে দিয়ে আসি। জাহিদ আসার হাতেম দিলা, এবার তোর ভিড় কমা। যত কথা আছে কাল বলিস। শহর থেকে আসতে বেশ ধকল গেছে। মেজুবুকে এখন বিশ্রাম নিতে দে। আচ্ছা আচ্ছা, ভালো বাই বাই। চলি রে শহীদ, এখন তো ভাবিও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। কি রে ভাবি, এখানে কি করে রেস্ট হবে? কনজেস্টেড। রেস্ট নেওয়ার মতো জায়গা হলো? গরিবের ঘরে যখন বউ হয়ে এসেছো, তখন এখানেই কষ্ট করে থাকতে হবে। ব্যাডিচ্ছি কি পছন্দ? নাও শুয়ে পড়ো। কি হলো? আমার ভয় করছে। কোনো ভয় নেই, আরে আমি তো আছি। আমার দম বন্ধ হয়ে আসছে। এখানে থাকলে আমি মরে যাব। লিজা, এখানে আরো মানুষ বাস করে, তাদের কারো দম বন্ধ হয়নি, মারাও যায়নি। একটা কথা মনে রেখো, কখনো এমন কিছু বলো না যাতে আমার ভাই ভাবি মনে কষ্ট পায়। ওনারা আমার বাবা মার মতো। নাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মনে রাখিস, যে করেই হোক ছেলেটাকে হাত করে নিবি। একবার আমাদের সোসাইটিতে এনে ফেলতে পারলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে নিয়ে আসবো মা। তবে তার আগে এই বাড়ির সুখে সংসারে আমি আগুন লাগিয়ে দেব। ব্যায়াম রেখে চল, গোসল করে আছে। আরে ওস্তাদ ভাই, তোমারই অবস্থা, হেরা বালিশে ঘুমিয়ে দিলে নাকি? না, ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমি একটু ঘষা মেরে আসতেছি। ঠিক আছে। তুমি তো ঘুমের মধ্যে বালিশ ছিল, আমার তো বলে তাও নাই। আচ্ছা একটু তাড়াতাড়ি কর, ওদের ওঠার সময় হয়ে গেল। ভাবি, এক কাজ করি, পুকুর থেকে পানি এনে গোসলখানা ড্রাম ভর্তি করে দেই। শহীদ ভাই আর মেজর ভাইয়ের সঙ্গে বাড়িতেই গোসল করবে। নতুন অবস্থায় পুকুরে না এরা গেল। এত বুঝিস তুই? বড় বেশি পেকে গেছিস ভাবি। কাপড় দেখি, দেখি।
এত জোরে চেঁচাচ্ছিস যে ভাবি শুনতে পাবে তো। আমি আরো জোরে চেঁচাবো। তুই এমন করে সুর টানলি কেন? তুই আমার কাপড় লোকালি কেন? সুযোগ পেয়েছিস, সুযোগ নিবি? 100 পান নেব। আমি 100 বার চেঁচাবো, ভাবি ভাবি। তাহলে তোকে আজ আমি পানিতে যাবো। চেঁচাবো না, আর চেঁচাবো না, জাহিদ। বন্ধু রে, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আমি ভাগাই। আমি মহিষের মতো কোথায় যাচ্ছিস? ওদিকে যাস রে, মরা মানুষ পুকুরে ভাইসা উড়ো, সুগন্ধ হয়ে যাইব। আমি আবার মরা মানুষ দেখলে খুব ভয় পাই। ভাগ ভাগ ভাগ। লও চাচা। না না, সকালবেলা মুখ খারাপ করবো না, সিরিয়াল মতো ডিউটিতে যেতে হবে। আরে শহীদের বিয়ের ঝামেলায় কাল রাতে মাল টানার সুযোগই পাওনি। হ্যাঁ, সেটা বুঝে সকাল বেলায় চলে এলাম তোমার সেবায়। আর তুমি না করছো? আরে ডিউটিতে যাওয়ার আগে গত রাতের নেশাটা মেরে যাও, নইলে বাসি ফুকতে ভুলে গিয়ে স্ট্যান্ডে ট্রাফিক জ্যাম লাগিয়ে দেবে যে। হ্যাঁ, নাও। নাও নাও খাও। চাচা, কথাটা কিন্তু এখনো ফাইনাল হলো না। কোনটা? ওই যে আশার সঙ্গে আমার বিয়েটা। মাল খাওয়ার সময় পেঁচাল পেঁচাল? আলবাত, আশার বিয়ে তো সিরিয়াল মতো জাহিদের সঙ্গে হবে। হ্যাঁ, কি? তাহলে যে আমার কাছ থেকে এতদিন মাল খাওয়ার পয়সা নিয়েছো তার হিসেব জানো? কত? 10,000 দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে দাও। 10,000? এত টাকা কোত্থেকে দেব? টাকা তো দিতে পারবো না। তাহলে যা বলেছি তাতে রাজি হয়ে যাও। কি? টাকা দিও না, আশাকে দাও। সারা জীবন মাল খাওয়ার বাজেট আমার। কি হলো, কিছু বলছো না যে? তুই শালার বেটা একটা পাক্কা মতলব বাজ। ঠিক আছে, আশার বিয়ে সিরিয়াল মতো তোর সঙ্গেই হবে। আসি, আসসালামু আলাইকুম। আমার জানের জান আশামণি, তোমার আশায় দিন গনি এত সকালে গোসল করে এলে বুঝি? না, কলসি গলায় বেঁধে মরতে গিয়েছি। হ্যাঁ? ছি 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 ছি, আমি বেঁচে থাকতে তুমি মরতে যাবে কোন দুঃখে? ও মেজো ভাই, মেজো ভাই, আরে ও ভাবি, আরে ওঠো না। কত ঘুমায় রে বাবা। আরে কি হলো? কিরে, এত তাড়া কিসের? বারে, বিয়ে হতে না হতে বউ নিয়ে ঘুম থেকে উঠতে বেলা 8টা বাজিয়ে ফেলেছো। 12টা বাজতে বোধহয় আর দেরি নেই। তাড়াতাড়ি গোসল করে এসো, সবাই একসাথে মিলে নাস্তা করবো। মেজো ভাবি কোথায়? মেজো ভাবি, আরে ও ভাবি। ডিস্টার্বিং এলিমেন্ট। সরি ভাবি। আহা, তুমি অমন করে কথা বলো কেন? চট করে বেডরুমে ঢোকে, ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়। তুই কমন সেন্সটা নেই কেন? ছোটবেলার অভ্যাস, পিঠে পিঠে দুই ভাই একসঙ্গে বড় হয়েছি, ও এতটা ভাবেনি। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, তাই বলে এইসব নোংরামি করবে? হ্যাঁ, চুপ করো। এই যে ভাবি, ঘুম ভেঙেছে তাহলে? এই দেখো কি এনেছি, হাতের পিঠা। আমি আর বড় ভাবি সারা রাত ধরে বানিয়েছি, খেয়ে প্রশংসা না করে পারবেই না।
গোসল করে এসো, সবাই একসঙ্গে খাবো। ওসব পিঠা টিঠা আমি খাই না। এখানে সবই খায় লিজা, আমরাও খাই, তোমারও খাওয়া উচিত। ওহো, বললাম তো এসব আমি খাই না, পেটেও অসুখ হবে। বরং আমি যেটা অভ্যস্ত তাই করো। এক কাপ বেডটি নিয়ে এসো। ঠিক আছে ভাবি, আমি তোমার বেডটি এক্ষুনি এনে দিচ্ছি। তারপর কিন্তু পিঠা খেতে হবে। পিঠা খেতে হবে, জোর করে খাওয়াবে নাকি? মেজমা, মেজমা, এই দেখো তোমার জন্য এই ফুলগুলো এনেছি। কি সুন্দর, তাই না? সুন্দর না ছাই? তোকে না বলেছে আমাকে মেজমা বলে ডাকবি না? আমি তোর মেজমা হতে যাবো কোন দুঃখে? তোর মা বাবার পরিচয় নেই, উড়িয়ে পাওয়া একটা রাস্তার ছেলে, মেজো বউ। এতটুকু শিশুকে এসব কথা বলতে নেই, তাতে মন ভেঙে যায়। দেখুন ভাবি, এতে তো পড়া মেয়ে, কাকে কি বলতে হয় না হয় সেসব আমাকে না শেখালেও চলবে। লিজা, তোমাকে যেটা বারবার নিষেধ করেছি তুমি সেটাই করছো। থাক শহীদ, রাগ করিস না। সারা জীবন শহরের পরিবেশে মানুষ হয়েছে, তাই দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তুমি রাগ করো না মেজো বউ। আই খোকা, রাগ করো না, আমার সহানুভূতি দেখায়। আমাকে একা পেয়ে সবাই যার যা খুশি বলবে, উপদেশ দিবে, আর আমি কেন শুনতে থাকবো? আমি মাহমুদুল হক চৌধুরী। আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার মেয়ে লিজা ও তার স্বামী শহীদ হোসেন যৌথভাবে। কোনো কারণে লিজা তার স্বামীকে ত্যাগ করলে অর্ধেক সম্পত্তির মালিকানা শহীদের ঠিকই থাকবে, কিন্তু লিজার কোনো মালিকানা থাকবে না। কিন্তু সে মাসে মাসোয়ারা পাবে মাত্র 5,000 টাকা, আর আমার স্ত্রী পাবে 3,000 টাকা। বাকি সম্পত্তি জনকল্যাণে সরকারি ট্রাস্টে চলে যাবে। সর্বনাশ! আবিদ একজন মহৎ হৃদয়ের অধিকারী। আমার দান সে গ্রহণ করেনি, তার প্রচন্ড আত্মসম্মান বোধ। তবে বন্ধকি জমি ও গহনা ছাড়িয়ে ওর বিক্রি করা চিত্র ফেরত নিয়ে ওকে সেগুলো ঋণ হিসাবে গ্রহণ করাতে পেরে আমি আনন্দিত। এই ডায়েরি আমার অস্ত্র। আরে ধাত্রিকা সাটা সাট, এবার আর কোনো বাধা নেই, আরাম করে বাড়িতে মাল খাওয়া যাবে। সাটা সাট। সর্বনাশ হয়ে গেছে, উঠে এসো। এনিথিং রং? এসো বলছি। কি? এই উইলটা পেয়েছি, এতে আমাদের সর্বশান্ত করা হয়েছে। আরো কথা আছে, শোনো। ডায়েরিতে একটা ঘটনার কথা পেয়েছি। ডায়েরির কথাগুলো কায়দা করে শহীদের কানে দিতে হবে। তুমি আজই ওদের বাড়িতে যাও। ও ডোন্ট ওয়ারি আন্টি, জ্যাক না পারে এমন কোনো কাজ নেই। সাটা সাট, আই এম গোইং। যেমন করে পারিস শহীদকে হাত করে নিবি, ওর মতের বিরুদ্ধে কিছু করবি না। আমাদের মূল উদ্দেশ্য ওকে আমাদের কাছে নিয়ে আসা। I love you, darling. আরে আরে, কি করছো তুমি? ছাড়ো। না, ছাড়বো না। দিনে দুপুরে কি শুরু করলে? ছাড়ো। লিজা, এটা গ্রামের বাড়ি। সেই জন্য তো এখানে থাকতে চাই না। একমাত্র রাতটুকু ছাড়া ফিরলে তোমাকে কাছেই পাই না। লিজা, লিজা। Hi, Jack. হাই। See, Musketeer. তোমাকে দেখতে এলাম সেটা। হ্যাঁ, ইউ আর কুইন অফ দ্য হানিকম। মৌচাকে রানী। আরে তোমাকে ঘিরেই তো আমরা সব। ভেরি গুড। একা একা এখানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাদের পেয়ে আমার খুব আনন্দ লাগছে। মেজু বউ, মেজু বউ, উঠোনে এভাবে কথা না বলে মেহমানদের ঘরে নিয়ে বসাও। যাচ্ছি, ফ্রিলি একটু কথা বলা যাবে না। সেই ব্যবস্থা করেই এসেছি। আন্টির কাছ থেকে বুদ্ধি নিয়েছি, তোমাকে নিয়ে ফিরবই। মেজু ভাবি, মেজু ভাবি, এই নাও আচার। তেল নুন মরিচ দিয়ে খেতে দারুণ মজা। তোমার সবটাতে বেশি বাড়াবাড়ি। বিউটিফুল। ভাবি, এরা কারা? আমার কাজিন এবং ফ্রেন্ড। I'm Jack. I'm Donnie. I'm Tony. I'm Mary. All our friends, Shata Shat. কিন্তু তোমার নাম কি?
আশা পাশের বাড়িতেই থাকে। আপনারা? আমার কাজিন জ্যাক, আর এরা সবাই আমার বন্ধু। আন্টি পাঠিয়েছে লিজাকে দেখে যেতে। আপনারা মেজে বড় আত্মীয়। বাবা, ওদের ভেতরে নিয়ে যাও, যাও বিশ্রাম করুন, পরে কথা হবে। মিনা, মেয়েমাদের খাওয়ার ব্যবস্থা করো। আমার ভাসুর। ওই নোংরা গাইয়া রংবাসটা তোমার ভাসুর? তবে আর বলছি কি, দেখলে তো কি অবস্থার মধ্যে আছে। অবস্থার ব্যবস্থা করেই যাব, 7টা 7। সেই জন্যই তো এসেছি। চলো চলো। জ্যাক, এই হচ্ছে মিস্টার শহীদ। ভাবি, তোমার মেহমান। তুমি তো সাহায্য। এসব আমার বাড়ির চাকর বাকররা করে। এসব ঘরের মেয়ে মানুষদেরও কাজ। ঠিক আছে, তোমরা হাত মুখ দিয়ে শুরু করো, বাকিটা আমি নিয়ে আসছি। ওকে, 7টা 7। মেজু বউ কইবে আসা, বন্ধু আর বান্ধবীদের সাথে আছে। আর শহীদ, মেজু ভাইয়াকে দেখলাম চলে গেল। তাড়াতাড়ি দাও, সবাই বসে আছে। মেজু বউ খাচ্ছে আর শহীদ রাগ করে বেরিয়ে গেল। এত হাত ছোড়াছুড়ি করছেন? দিস ইজ ব্রেক ডান্স, 7টা 7। এটা বলে ব্রেক ডান্স? আমার তো মনে হয় এটা ব্যাঙ্গের নাচ। আদম ভাই, চলো যাই, আমি আসি। এসো, বি অ্যাকম্পানিড উইথ মি। আমার পার্টনার হও। আমি দুঃখিত। Why? You are sweet. Stop it! এসব লাফালাফি বন্ধ করো। তুমি সবথেকে বেশি বাড়াবাড়ি করো। আমার কি কোনো অধিকার নেই বাড়িতে? আছে, তবে তারও একটা সীমা রেখা আছে। বাড়িতে মুরব্বী রয়েছে। তাই বলবে। তুমি কে? তারা এখানে আসবে না। তারা এত ছোট নয়, তাদের আত্মসম্মান বোধ আছে। চত্ব সব। আমিও তাহলে আসি জ্যাক সাহেব। Go, 7টা 7। আজকাল তো জানে না, আবার শিক্ষিত বলে দাবি করে। Oh, forget it. Come on, sweetheart. 7টা 7। তো আপনি ছবি তুলছেন কেন? তোমার অপূর্ব রূপটা ক্যামেরায় ধরে রাখলাম। এত অহংকার কিছুটা কমিয়ে দেই, 7টা 7। আজ তোকে আমি মেরে ফেলবো। পথের কুকুর হয়ে তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলিস? তোর হাত পা আমি মেরে ফেলবো। ওকে অমন করে মারছ কেন? ও আমার ভাইকে মেরেছে তাই? ও ছেলে মানুষ, না বুঝে হয়তো ভুল করেছে, তাহলে অমন করে মারবে? আপনাদের রাস্তাটাতে এই রাস্তার কুকুরটা মাথায় উঠেছে। ওকে তুমি রাস্তার কুকুর বলছো কেন? ও আমার ছেলে, পেটে না ধরলেও আমি ওর মা। কি এত বড় অন্যায় করার পর ওর পক্ষে একটা রাস্তার ছেলে বাড়ির আপন, আর আমার আত্মীয়রা পর? এটা আপন পরের কথা নয়, আর ও কোনো অন্যায় করেনি। ভাবি, আমি আশার কাছে সব শুনেছি। তোমার বেত্তনিজ ভাই যে কাজ করেছে, তাতে আমি থাকলে ওর হাড় গুঁড়ো করে দিতাম। তাহলে আমি ওই হারামজাদার হাড় গুঁড়ো করে দেবো। শেষবারের মতো বলছি,
মেজো ভাবি, ওকে ছেড়ে দাও। মেজো ভাবি, জাহিদ, এত বড় স্পর্ধা! যেতে পারবো না। এই অন্যায় আদেশ তুমি করো না। মাফ তোকে চাইতেই হবে। ওকে মারা আর আমাকে মারা একই কথা। ভাবি, কি বলছো তুমি? শুধু ওর সাথে কেন, পৃথিবীর কারোর সাথে তোমার তুলনা হয় না। তুমি শুধু আমার ভাবি নও, তুমি আমার মা। যদি তাই মনে করে থাকিস তবে আমার কথা মতো ওর কাছে মাপ চা। ঠিক আছে, আমি তোমার আদেশ পালন করব। আমার অন্যায় হয়ে গেছে ভাবি, আমাকে মাফ করে দাও। কি ভাবি, তুমি এত জঘন্য, এত নীচ! তুমি যতদিন এই বাড়িতে থাকবে আমি কোনোদিন তোমার চেহারা দেখবো না। কি হয়েছে? জাহিদ আমার সর্বনাশ করতে চেয়েছিল। চরিত্রহীন। মুখ সামনে কথা বলো। জাহিদ আমার ছোট ভাই। হ্যাঁ, ছোট ভাই। আজ ওই ভাই আমার গায়ে হাত তুলেছিল, সর্বনাশ করতে চেয়েছিল। তুই সর্বনাশ করবে আর স্বামী হয়ে তুমি একটা কাপুরুষ। ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না লিজা। এটা তোমার প্রতিহিংসার কথা, বানোয়াট ষড়যন্ত্র। আমি এই সংসারেই মানুষ, সবাইকে আমি চিনি। একদিনই আমি তোমাকে চিনেছি। আর সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এই সংসারে ভাঙন ধরার চেষ্টা করবে না। তোমার লজ্জা করে না? ভাবি হয়ে নিজের উপর কলঙ্ক নিয়ে দেবরের উপর মিথ্যে বদনাম দিতে? আমার ভাইকে আমি ভালো করেই জানি। জানো না, কিছুই জানো না। তাহলে আরো একটা তথ্য জেনে রাখো, তোমার এই পিতৃতুল্য ফেরেশতার মতো বড় ভাইও একজন স্বার্থপর। হ্যাঁ, একজন টাকা ব্যবসায়ী, যে তোমাকে নিয়ে ব্যবসা করেছে। খবরদার! ভাইজান সম্পর্কে আর একটা কথা বললে তোমার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আমাকে মারলে ঠিক আছে, আমি আমার কথা প্রমাণ করেই ছাড়বো। কি বলতে চাও তুমি? বলতে চাই, তোমরা জানো তোমার ভাই তোমাদের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে জমি জমা বন্ধক রেখেছে। তোমার ভাবির গহনাও বন্ধক আছে, কিন্তু এটা জানো না সেই জমির দলিল এখন তোমার ভাইয়ের কাছে। আর তোমার ভাবির সব অলংকারও তোমার ভাবির কাছেই আছে। আর তোমার ভাইয়ের বিক্রি করা জীব পর্যন্ত সবকিছু আমার বাবার টাকায় ফেরত আনা হয়েছে। তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। এটাও তোমার আরেকটা ষড়যন্ত্র। ভাইজান এ কাজ করতে পারে না। আমি তোমাকে রাখবো না, রাখবো না। বিশ্বাস না করো আপত্তি নেই, তবে তার পূর্বে একবার, শুধু একবার তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো। আমার কথা মিথ্যে হলে আমি নিজে এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, তোমার ভাগ্যে তাই আছে। ভাইজান, ভাইজান, আমি সব কি শুনছি? কি হয়েছে? এমন করছিস কেন? লিজা তোমার নামে মিথ্যা প্রবাদ দিচ্ছে। আমি ওকে রাখবো না। তোমরা ওকে বাড়ি থেকে বের করে দাও। আহা, কি হয়েছে খুলে বলবে তো? ভাবি, লিজা বলছে ভাইজানের জিপ, তোমার সমস্ত অলংকার, বন্ধকি জমির দলিল সব চৌধুরী সাহেবের টাকায় ফেরত এসেছে। এসব নাকি ওই মেয়েটির বাবার দান। ভাইজান বলে দাও সব মিথ্যে। বড় লোকের ওই মেয়েটি তোমাকে ছোট করার জন্য মিথ্যে বলছে। ভাইজান বলে দাও ওর বাবার কোনো দান তুমি নাওনি। বলো ভাইজান, ওর বাবার টাকা সব তুমি আনিনি। বলে দাও ও তোমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। চুপ করে আছো কেন ভাইজান? বলো, জবাব দাও, জবাব দাও। ওর কোনো দোষ নেই, ও যা বলেছে সব সত্যি বলেছে। কি করছো ভাইজান? যা সত্যি তাই বললাম, কিন্তু তারও একটা কারণ আছে। বাস ভাইজান বাস, আর কোনো কারণ আমি শুনতে চাই না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আদর্শবান ভাইকে নিয়ে এত বড়াই করেছি, যার আত্মপ্রত্যয় নিয়ে গর্ব করেছি, সেই ভাই একটা ধনী দোলালির কাছে আমাকে এভাবে বিক্রি করে দিল। নিজেও বিক্রি হয়ে গেল ভাইজান। না না শহীদ, তুই জানিস না আসল সত্যি। আর কোন সত্য আমাকে জানতে দিও না ভাবি। না না,
এইটুকু না জানলেও ভালো ছিল। সব আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। লিজা ঠিকই বলেছে, তোমরা তোমাদের অভাব মিটিয়েছ, স্বার্থপরের মতো আমার জীবন নিয়ে ছিনিয়ে নিয়ে ফেলেছ। শহীদ, পচ্ছারও ভাবি, এতদিনে বিশ্বাস যখন ভেঙে গেছে, তখন তোমাদের সাথে আর আমি এক বাড়িতে জীবন কাটাতে পারবো না। শহীদ, শহীদ। চলে যা। শহীদ, ওগো, শহীদ চলে যাচ্ছে, ওকে ফেরাও। অপমান করে চুপ করে থেকো না, সব করে বলে দাও। কোলে পিঠে মানুষ করা ভাই যদি বইয়ের কথা শুনে ভুল বুঝে চলে যায়, তাহলে যাক, আমি তাকে ফেরাবো না, আমি তাকে ফেরাবো না মিনা। শহীদ, শহীদ যাচ্ছে। শহীদ, তোমরা যেও না, মা কাঁদছে। ঘরে চলে বেঁচে যাচ্ছ, যেও না। ঘরে চলে বেঁচে যাচ্ছ, যেও না। আমাকে মাফ করে দাও, আমি এমন করবো না। বেজমা, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বেজমা, আমাকে মাফ করে দাও। ওস্তাদ, এই তো মৌকা। চুপ যা, কিচ্ছু করতে হবে না। এখানে যখন এসেছে, আমাদের কিছুই করতে হবে না। নিজে জাহান্নামে। সংসার ভেঙে গেল, তাই না? তোমাদের পতন হয়েছে তোর। আমার সামনে তুই মদ খেয়ে মাতলামি করছিস, এত বড় সাহস তোর। মাতার হয়ে আমার সামনে এসছিস। আজ আজ আমি তোকে শেষ করে ফেলবো, তোকে আজ আমি শেষ করে ফেলবো। আমি না, ও আজ আমাকে চরম অপমান করেছে। ওর মতো ভাই আমি চাই না। চক্রান্তের শিকার। তুই সরে যা, সরে যা এখান থেকে। তোর ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, সরে যা। আমার কসম লাগে, সরে যা, সরে যা এখান থেকে। মিনা, এসব কি হয়ে গেল মিনা? এই জন্য কি আমি সন্তানের মতো আদর স্নেহ দিয়ে ওদের মানুষ করেছিলাম? এই জন্য কি সারা জীবন ওদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছি? বলো মিনা, এই কি তার প্রতিদান? এই কি আমার পুরস্কার? এই কি আমার... তুমি এভাবে ভেঙে পড়ো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ওরা ছেলে মানুষ, না বুঝে ভুল করেছে, সব ঠিক হয়ে যাবে। ছোট চাচ্ছু, ছোট চাচ্ছু, তুমি যেও না। বাবা কাঁদছে, মা কাঁদছে, তুমি যেও না ছোট চাচ্ছু। খোকা, খোকা রে, আমি তো যেতে চাইনি রে খোকা। তোর বাবাই তোমাকে মেরে তাড়িয়ে দিল। তুই আমাকে বাধা দিস রে খোকা। ঘরে যা খোকা, যা ঘরে যা। ভাইজান, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না। তোমরাই আমাকে তাড়িয়ে দিলে, তোমরাই আমাকে তাড়িয়ে দিলে। পাজি, তোর জন্য আজ আমার সুখের সংসার ভেঙে গেছে। তুই এই সংসারে আগুন লাগিয়েছিস। এই বাড়ির অশান্তির বলে তুই। খবরদার, আমাকে তুই মা বলবি না, আমি তোর মা না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যাওয়ার সামনে তুমি তুমি একটা অসহায় অবশ সন্তানকে এইভাবে মারতে পারছো? ওর কোনো দোষ নেই।
মিনা, ওকে ডাকো, আদর করে ওকে বুকে তুলে নাও। ওকে ওকে মারলে আমার বড় কষ্ট হয় মিনা। আমার উপর রাগ করে ওকে তুমি মারলে। ওগো না, রাগের মাথায় ওকে মেরে আমিও কষ্ট পাচ্ছি। আমিও যে ওকে সন্তানের মতোই ভালোবাসি। চলো খোকার কাছে চলো, চলো। খোকা, না তো, খোকা তো আসেনি। কোথাও তো খুঁজে পেলাম না। তাহলে খোকা গেল কোথায়? রাত অনেক হলো, ঘুমোবে না? তুমি অকারণেই কষ্ট পাচ্ছ। আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু খোকা, খোকা তো হারিয়ে গেল। খোকাকে কোথায় পাবো? পাবে, খোকাকেও পাবে। এসো। আমি জানতাম তুই ওখানে টিকতে পারবি না। ওটা কোনো সোসাইটিই নয়। সব মতলব স্বার্থপর। আর শহীদের মতো ব্রিলিয়ান্ট চাপের জন্য জীবন নয়। কারেক্ট জ্যাক। শহরে এত বড় বাড়ি থাকতে আমার একমাত্র মেয়ের জামাই ওই স্বার্থ এমন জব্দ করব যেন ওকে আবার হজ করতে ছুটতে হয়। কারেক্ট। যা, শহীদকে নিয়ে একটু মার্কেট। গো ব্রাদার্স, হ্যাট। মা, তোমাকে দেওয়া কথা আমার জীবনের অনেক বড় ত্যাগের বিনিময়ে রাখতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। মিনা, মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। ওদের ওদের কাউকে আমি ধরে রাখতে পারলাম না। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। বাঘের মাথা চলে গেছে, ভুল ভাঙলে সবাই আমাদের বুকে ফিরে আসবে। কিন্তু খোকা, খোকাকে যে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। লসের কারণ তাহলে এই, আমার ওষুধ কোম্পানির কেমিক্যালসের সাথে ড্রাগস ইম্পোর্ট। আই মিন স্মাগলিং। ম্যানেজার সাহেব আর তার বন্ধু মিলে এসব করছে। আমাকে আগে বলেননি কেন? জি ভয়ে, ওরা মাস্তান বাহিনী, মুখ খুললে খুন করে ফেলবে। আমি নিজে গোডাউন চেক করে পুলিশে খবর দিচ্ছি। হ্যালো জ্যাক, মালিক সব জেনে গেছে। স্বচক্ষে দেখবার জন্য গোডাউনে গেছে, তারপর পুলিশে খবর দেবে। পুলিশে খবর দেবার আগেই ওকে গোডাউনে শেষ করে দাও। সেটা ড্রাগস? আচ্ছা, এই যে ভাই, কি চাই? আমি একটু মালিকের সঙ্গে দেখা ও করব। চাকরি খালি নাই। আরে ম্যানেজার সাহেবের হুকুম, যা আছে তাই ছাটাই হবে। কোম্পানির এখন লস চলছে। এক্ষুনি পুলিশে ফোন করতে হবে। সে সুযোগ পাবেন না স্যার। আপনার কৌতূহল এখনই মিটে যাবে। বেঈমান, কে আছো বাঁচাও! কেউ আসবে না। আমার ক্ষমতা ওরা জানে। বুঝতেই তো পারছেন, এরপর তো আর আপনাকে বাঁচিয়ে রাখা যায় না। আপনি বাঁচলে আমরা মরব, আপনি মরলে আমরা বাঁচব। কে আছো বাঁচাও!
আমাদের কেমিক্যাল গোডাউনে। আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। ইন্সপেক্টর সাহেব, এদেরকে অ্যারেস্ট করুন। এই, নিয়ে চলো। তুমি কে? হঠাৎ কোত্থেকে এসে আমাকে বাঁচালে? আমি জাহিদ, একটা চাকরির জন্য যেটা অপেক্ষা করছিলাম। হঠাৎ আপনার চিৎকার শুনে। থ্যাংক ইউ। এসো আমার সাথে, এসো। আর কোম্পানির দেখাশোনার সমস্ত দায়িত্ব এই জাহিদ হোসেনের উপর। তোমরা সবাই এর নির্দেশে কাজ করবে। চাচা, ওই জাহিদ শালা কত বড় বদমাশ দেখলে? নিজের ভাবির ইজ্জত নিতে চেয়েছিল, গেল তো শালাদের গোষ্ঠীর বড়াই আর সংসার ভেঙে। কি হলো, ঠিক বলিনি? আমার বিশ্বাস হয় না, কোথাও একটা সিরিয়াল মতো গন্ডগোল আছে। বাধ্য ওসব। এবার আমার বিয়ের কথা বলো। বলেছি তো সিরিয়াল মতো হবে। তাহলে কাল পরশুর মধ্যে একটা তারিখ করে ফেলো। তারিখ এত সকালে কেন? জাহিদ ফিরে আসুক, তারপরে হবে। আবার ওই শালার নাম। তাহলে এ পর্যন্ত 15,000 টাকা গুনে ফেলো। হ্যাঁ, এই যে তোমার স্ট্যাম্প, সই, বাড়িঘর সব বন্ধক। তোমাকে পথে নামাবো, পথ থেকে শুধু তোমার মেয়েটাকে আমার ঘরে নিয়ে তুলবো। মানে মানে রাজি হও, নইলে জোর করে আমি আশাকে বিয়ে করব। দুকুল যাবে, ভেবে দেখো। তুই তুই একটা আস্ত ইবলিশ, আমাকে ফাঁদে ফেলেছিস। যা, আশার বিয়ে তোর সঙ্গেই হবে। আমার সিরিয়াল তুই এবার জাম করে দিবি। না, ওকে আমি বিয়ে করব না। আমি বিয়ে করবো জাহিদকে। চুপ, তুমি নিজের বিয়ের কথা বাপের মুখের উপর বলিস? তোর বিয়ে টিক্কার সাথেই হবে। যা, ঘরে যা, না ঘরে যা। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। শোনো, চাচা, অবস্থা ভালো না। পাখি উড়াল দাদার আগেই শিকল দিতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি কাজী আনতে। এই নাও টাকা, ধরো। আজ সন্ধ্যায় বিয়ে হবে। সন্ধ্যাবেলা পচা কেরোসিন খাচ্ছেন কেন? সিরিয়াল কত? এই দেখো, সঙ্গে বসে আছে। আজ ছুটির দিন, ডিউটি অফ। আশার বিয়ে। তোমার মাথা খারাপ হয়েছে চাচা? আশার বিয়ে তো জাহিদ তাদের সাথে হবে। আশার বাপ কে? তুই না আমি? কেন তুমি? তাহলে আমার সিরিয়াল মতোই আশার বিয়ে হবে। যা, ভাগ। এক্ষুনি বরযাত্রী আসবে। তোমার কথাই ঠিক। তাই বলে আমরা বিয়েতে থাকবো না, তা কি হয়? কি না রে? কিন্তু বজ্জাত মেয়ে তো রাজি হচ্ছে না। আর সেই দায়িত্ব তো আমাদের। তবে সাবধান। হ্যাঁ, ঠিক আছে, সাবধানই করবো। চল চল। আশা, আরে আশা, শুন শুন, আর শুন। বাবা আমাকে জোর করে। হয়নি, আমরা যখন এসে পড়েছি, ব্যবস্থা তো হবেই। আর কোনো চিন্তা নাই। কিরে, রাজি হলো? পাগলামি করিস না, চাচা ঠিকই করেছে। আর জাহেদ কোথায় গেছে পাত্তা নেই, আর ফিরবেও না। জলদি ভাই, বড় ভাইদের বাড়িতে যা। ভাইটা শহরে যাবে। শোন, ভাই গিয়া ওস্তাদ ভাইরে পাই তো পারি। আরে আমি বললাম তোর বিয়ে জাহিদ ওস্তাদের সাথে হবে। অন ভাগ, আর তুই গরম করে। এই দেখিস কিন্তু আত্মা বাঁচাইয়া। তোরা এসেছিস, যা ভেতরে যা। আরে হাতটা সরা যাই। জলদি চলো। কেমন যাবো? তুমি কাজ করে রাখছো, খাবারের টুকু কথা। কিরে, সাজানো হলো? কাজী সাহেব, সাজাবো কাকে? আশা তো নেই। একসঙ্গে কি করে যায়? একটু রাস্তা ছাড় না। কোন ছাড়া রে? আশা কই?
এই আশা কোথায়? এই জামাই মালা তো উল্টা। আশা কই? আপনি জানেন না? হারামির বাচ্চা! আমার ওস্তাদের বউকে আশা কই? আমি বলতে পারবো না, আমি জানি না। বল। আমি জানি না। ওস্তাদের বাড়িতে। বল আশা কই? বড় ওস্তাদের বাড়িতে। বড় ওস্তাদ? কি বললি? জোর করে বিয়ে দিচ্ছি? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। তোকে আমি জাহিদের সাথে বিয়ে দেবো, এটা আমার অনেক দিনের স্বাদ। তুই পালিয়ে এসে ভালো করেছিস। আমরা শহরে যাচ্ছি, চল আমাদের সঙ্গে। কিন্তু তোর বাবা? ভাইজান, শয়তানটা বাবার সরলতার সুযোগ নিয়ে মদার টাকা দিয়ে অসহায় করে ফাঁদে ফেলেছে। তার কোনো উপায় নেই। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না। আমরা এক্ষুনি চলে যাব, চল। যে হবে আমার বউ, তাকে নিয়ে তুই উধাও। যাবি কোথায়? 6 মাসের হোটেল ভাড়া আর 3 মামলার খরচ নিয়ে আমিও শহরে আসছি। তোমরা বুঝি এ বস্তিতে নতুন এসেছো? জি, নতুন ভাড়াটে। আরে যে ভাড়া দিয়েছে সে লোকটা 1 নম্বরের টাউট। সরকারি জায়গায় বস্তি বানিয়ে ভাড়া খায়। কিছুদিনের মধ্যেই সরকার সব বস্তি ভেঙে দেবে। অনেক আগেই নোটিশ দিয়েছে। আমরাই চলে যাব। তাহলে তোমাদের কি হবে? যাদের মাথা গুঁজো ঠাঁই নেই, তাদের ঘর ভাঙারও ভয় নেই। আজ থেকে এই বাড়িতে তুমি থাকবে। জি মানে স্যার, একা মানুষ, এত বড় বাড়ি কোনো দরকার ছিল না। কেন? তোমার ভাই ভাবি ওদের সবাইকে নিয়ে এসো। আর ওই যে বলেছিলে আশা, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। আশা? जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 ओले। তো গান শুনাইলাম, লাইনেই আসে না। বড় কঠিন চিজ তো। সব্বু, চলো ভেতরে যাই, বৃষ্টি আসবে। এই তুই তো চাস, যা এখান থেকে। ঢুকে পড়ো সাটা সাট। গো সাটা সাট। ও মা, তুমি এসে গেলে? খবর দিলে আমরা এয়ারপোর্টে যেতাম তোমাকে রিসিভ করতে। ইচ্ছে করে খবরটা দিইনি, কারণ তোমাদের আসল রূপটা তাহলে আমি দেখতে পেতাম না। তুমি যে কোনোদিনই ভালো হবে না সেটা আমি আগে থাকতেই ধরে নিয়েছিলাম, তাই না জানিয়ে চলে এলাম। ছি 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 ছি, এই নোংরা কীটগুলোর সঙ্গে মিশে তোমারও এতটা অধঃপতন হবে যে আমার কল্পনার বাইরে ছিল। পৃথিবীতে এমন কিছু ঘটে যা অনেক সময় সবারই কল্পনার বাইরে থাকে। আমারও কল্পনার বাইরে ছিল আপনাদের স্বার্থপরতার কথা। বন্ধুমি, আপনার সঙ্গে ষড়যন্ত্র করে আমার বড় ভাই নিজেই তার স্বার্থোদ্ধার করেছে। বন্ধকি জমির দলিল, ভাবির গহনা, তা বিক্রি করার জিপ সব আপনার টাকায় ফেরত নিয়ে আমাকে বিক্রি করেছে আপনার মেয়ের কাছে।
তাই আমি ও কেনা জিনিসের মতো আপনার মেয়ের ইচ্ছে চলবো। ও যা চায় আমি তাই করব। আপনিও চেয়েছিলেন আমাকে ঘর জামাই বানাবেন, আমি তাই হয়েছি। এসব কথা তোমাকে কে বলেছে? লিজার কাছে শুনে আমি বিশ্বাস করিনি, কিন্তু আমার বড় ভাই নিজেই তা স্বীকার করেছেন। ভুল আমারই হয়েছে। দলিলটা রেখেছিলাম ওদের ভয় দেখাবার জন্য, কিন্তু ভুল করে ডায়েরিটা ফেলে দিয়েছিলাম, আর সব গন্ডগোল সেখানে। ও, সুযোগটা তাহলে পুরোপুরি কাজে লাগিয়েছ, শহীদের কানে বিষ ঢেলেছ, তাকে তোমাদের মতো করে ফেলেছ। আমি ভেবেছিলাম শয়তানকে মানুষের সঙ্গে থাকতে দিলে শয়তান মানুষ হবে, এখন দেখছি শয়তানই মানুষকে শয়তান বানিয়ে ছেড়েছে। আমার ভাবনাটাই ভুল ছিল। শুনে রাখো শহীদ, তুমি যা শুনেছ, যা জেনেছ তা সম্পূর্ণ ভুল। তোমার ভাইয়ের সততা, নিষ্ঠা আর আদর্শের জন্যই তোমাকে আমি পছন্দ করেছিলাম, তোমার জন্য নয়। তোমার ভাই 10 লক্ষ টাকা সহ আমার ব্রিফকেস আমাকে ফেরত দিয়েছিল, সেটা তুমিও জানো। আর আমি এসব তাকে দিয়েছিলাম তার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসার জন্য, কিন্তু সে তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছিল। শেষে আমারই পীড়াপিড়িতে, আমার মনে ব্যথা না দেবার জন্য শুধু ঋণ হিসেবে সে এসব গ্রহণ করেছিল। তখন তোমার আর লিজার বিয়ের কোনো কথাই ওঠেনি, সুতরাং বিয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সে নিষ্পাপ, নিষ্কলুষ, মহৎ হৃদয়ের অধিকারী। তার কোনো সমালোচনাই কখনো আমার সঙ্গে উচ্চারণ করবে না। যদি পারো তার পা ধরে ক্ষমা চেয়ে তারপর আমার কাছে আসবে। তুমি একটি শিক্ষিত অপরাধ। যাও প্লিজ। ভাইজান, তোমাদেরও কোনো ক্ষমা নেই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নরকের কীট। যতদিন ভালো হতে না পারো ততদিন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি হজ করে এসেছি, আমার কথার কোনো নড়চড় হবে না। নাও গেট আউট। কেমন সাত ভাইজান, ভাবি, জাহিদ, খোকা সব তসতস করে দিয়ে এতদিনে এলে? ভাইজান, ভাবি, জাহিদ, খোকা এরা সিরিয়াল মতো সব চলে গেছে। এত বড় আঘাত সইতে পারেনি। তুমি তো নষ্ট। আমি আবার শহরে যাও, তাদের খুঁজে বের করো। আপনার শীঘ্রই শহরে আসছি, তোমার শ্বশুর বাড়িতে যোগাযোগ করবো। সত্যিই জ্যাক, তুমি এই বিপদের দিনে বাড়ি ভাড়া নিয়ে আমাদের আশ্রয় দিয়ে যে উপকার করলে তা আমাদের মনে থাকবে। সুখের দিন এলে তোমাকে আমি এর পুরস্কার দেব। রিয়েলি জ্যাক, ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড। তুমি না থাকলে আমাদের পথে দাঁড়াতে হতো। ড্যাডি যে এত নিষ্ঠুর হলেন কি করে ভাবতেই পারি না। ডোন্ট ওয়ারি, শত হলেও বাপ মেয়েকে ফেলতে পারবে না। তোমাকে নিয়ে আবার আঙ্কেলের কাছে যাবো। তোমরা আবার এসেছো? আঙ্কেল, শত হলেও আপনার নিজের মেয়ের সাথ। আমি আমার সিদ্ধান্তে অটল। যতদিন আবিদ তোমাদের মাফ না করবে ততদিন আমিও তোমাদের মাফ করব না। যাও, যেখানে অনুরোধ করবার সেখানে যাও। আমার কাছে কোনো মাফও নেই, দয়াও নেই। যাও। আঙ্কেল, চলো 27। কি ব্যাপার দোষ? কি এলা? আরে তোরা কখন? কি ব্যাপার দোষ? লিজার মুড খারাপ? কে শান্তিত? কেস ফিট করে দিচ্ছি। মাল আছে নাকি রে? বুঝেছি, তবে অপমানের শোধ আমিও নেব। দিন আসুক। নো, দিন আসবে না। তোমাদের দিন শেষ। শোধ আর নিতে হবে না। 27। তাই বলে আমার পুরো ইনভেস্টমেন্টটা লস করতে পারি না। আন্টি, তোমার সাথে একটা জরুরি কথা আছে, এসো। কথা হলো গিয়ে, এই ধরো তোমার মানে কথা হলো গিয়ে
Yes! ভবিষ্যতের আশা করে বোকারা, তাই আমি বর্তমানকে নিয়ে মেতে থাকতে চাই। ডার্লিং, কিছুটা পুষিয়ে দাও। একজনের স্ত্রী হয়ে বন্ধুদের সাথে নাচ গান, ক্লাব পার্টি এসব করতে পারো, এখন সতীপনা দেখাচ্ছ। ভালো করে শক্ত করে বাঁধছি আন্টি, তুমি এখানে বাঁধা থাকবে আর আমরা বাইরে এসে মাল খাই গিয়ে। বাই বাই। ছেলে মেয়ের বন্ধুত্বের আসল সম্পর্ক তো এটাই। সম্পত্তির লোভে এতদিন কিছু বলিনি, আর যখন আশাই নেই আরে শালার বেয়াই, সাটা সাটের সময় সাটা সাট। শালার বিয়াই, সাটা সাট। মাম্মি, ও আমার দেবর যাই। তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে মাফ করে দাও ভাই, তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। তোমার ইজ্জত বাঁচাইনি, আমার ভাবির ইজ্জত বাঁচিয়েছি। বাবা, মায়ের সামনে মেয়ের বেইজ্জতি যে সমাজের লোকেরা করতে পারে, তার আর পশুতে কোনো পার্থক্য নেই। এ কথা আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করলাম। আপনাদের অত্যাধুনিক সমাজের মানুষদের মানসিকতার পরিবর্তন না হলে বিপদে পড়ে ক্ষমা চাইলে কোনো লাভ নেই। আজ না হঠাৎ করে আমি এসে পড়েছিলাম, না এলে কি হতো বলুন, জবাব দিন। পারবেন পারবেন আমাদের সেই সুখের সংসারে হাসি ফোটাতে? পারবো বাবা, পারবো। তার জন্য যা প্রয়োজন আমি সব পারবো, শুধু তুমি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কেউ নই। ভাইজান ক্ষমা করলে আমার কোনো দুঃখ থাকবে না। আমি তোমার ভাইজানের কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। ওদের পাবার আগ পর্যন্ত তোমাকে আমি ক্ষমা করবো না শহীদ। যাও, যেভাবে পারো তোমার বড় ভাইকে খুঁজে বের করো। মেজো ভাই, এই নাও তোমার স্ত্রী, আর এই নিন চৌধুরী সাহেব আপনার স্ত্রী। ছি 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 ছি, তোমার মতো কাপুরুষকে ভাই বলতেও আমার লজ্জা হয়, যে নিজের স্ত্রীকে শাসনে রাখতে পারে না। ওগো, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল হারে হারে টের পেয়েছি। আজ জাহিদ বাবাজি না বাঁচালে ওই শয়তান জ্যাক নিজের সর্বনাশ করত। দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম। তা আমি আগেই বুঝেছিলাম, আর সেই ব্যবস্থাই নিয়েছিলাম, কিন্তু তোমরা মা মেয়েতে তা মেনে নিতে পারোনি বলেই আজ এই পরিণতি। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, আমাকে তোমরা ক্ষমা শুধু করে দাও। আমার ঘরের শান্তি নষ্ট করনি, অন্য একটি সুখের সংসারও ভেঙে তছনছ করে দিয়েছ। তোমাদের কোনো ক্ষমা নেই। চৌধুরী সাহেব, আপনি যদি ওদের ক্ষমা না করেন তাহলে আত্মহত্যা ছাড়া ওদের আর কোনো পথ থাকবে না। হ্যাঁ ড্যাডি, আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। আমার কাছে না, তোমার স্বামীর কাছে ক্ষমা চাও। ওগো, ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইজান ভাবি ক্ষমা না করলে আমিও ক্ষমা করতে পারবো না। তাহলে চলো, এখনই আমরা গ্রামের বাড়িতে গিয়ে তাদের কাছে ক্ষমা চাই। তাদের কোথায় পাবে তুমি? কি বলছো না তুমি? হ্যাঁ, এত বড় আঘাত সইতে না পেরে ভাইজান ভাবি বাড়ি ছেড়ে শহরে এসেছে। কোথায় আছে, কেমন আছে, কি করছে কে জানে। মেজো ভাই, তাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার মনে তুমি 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 যাই যাই, তুমি একটু শান্ত হও বাবা, আমরা সবাই মিলে ওদের খুঁজে বের করবো। তুমি বসো, বিশ্রাম নাও। না না চৌধুরী সাহেব, ভাইজান ভাবিকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করবো না, কাউকে না, কাউকে। যাই
চলো আমরা এখান থেকে চলে যাই। তোমার এই অবস্থায় কোথায় যাব? তাছাড়া আশা এখন এলো না, ওকে ফেলে। তোমরা এখনো দখল ছাড়োনি, থানায় চলো। এই দেখি, রাখো রাখো রাখো। বিয়ের আসর থেকে পালিয়ে শহরে এসে কামাই ভালোই করছিস। এই নিয়ে চল। এই মেয়ে, কোথায় যাচ্ছিলে? ভাবের জন্য ডাক্তার আনতে। ওদের খপ্পরে পড়লে কি করে? ওদের জ্বালায় গ্রাম ছেড়েছি, গ্রাম থেকেই পিছু নিয়েছে। কি নাম? আশা। গ্রামের বাড়ি? মমিনপুর। মোমিনপুর। জাহিদকে চেনো? হ্যাঁ, ও আমার। গাড়িতে ওঠো, এসো। জাহিদ, জাহিদ আসছে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আজ আমি তোমার জীবন সঙ্গিনী নিয়ে এলাম। দেখো কাকে নিয়ে এলাম। আশা? জাহিদ, ভাইজান ভাবি শহরে আছে, ভাবি ভীষণ অসুস্থ, এক্ষুনি যেতে হবে। সব কথা পরে হবে। আমি একটু আসছি স্যার। আচ্ছা চলো। এখানে তো ছিল। আপনার ভাই ভাবিকে পুলিশে ধরে নিয়ে গেছে। জাহিদ চল। বুঝতে পেরেছি, আপনারা নির্দোষ, তাই ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে। মা, বাবা, বাবা, বাবা। চুপ, সরের টোকার বাচ্চা। ওসি সাহেব, এখানে আবিদ হোসেন ও তার স্ত্রী। ছেড়ে দিয়েছি, ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ, চলো। সারা টোকাই, যাকে দেখি সেই তো বাচ্চাটা, এই বয়সে এত ভঙ্গি। থামো। ও টোকায় নয়, ওদের। খাও। মুখের পানি লাঠি দিয়ে ফেলে দিলি। হ্যাঁ, তুই সীমারের চেয়ে নিষ্ঠুর। হ্যাঁ। একদিন বিয়ের আসর থেকে তুই আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছিলি, আজ পানি ছাড়া তোর স্ত্রীও তোর জীবন থেকে না হয় পালিয়ে যাক। হারামখোর!
কুইক। এক্ষুনি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যান। অক্সিজেন। ডাক্তার, ডাক্তার আমার খোকা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। না না না, খোকার কিছু না, আমি সইতে পারবো না। মাথায় বুলেট আটকে আছে। 24 ঘন্টার মধ্যে অপারেশন করে বুলেট বের করতে না পারলে বাঁচানো কঠিন হবে। তাহলে আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি টাকাটা সমস্যা নয় চৌধুরী সাহেব। এই জটিল কেসের যিনি স্পেশালিস্ট আমি নিউরোসার্জন ডক্টর মির্জা বর্তমানে একটি সেমিনারে দেশের বাইরে আছেন। আমরা ঠিক সাহস পাচ্ছি না। বয়স্ক হলে কোনো কথা ছিল না, একটা চেষ্টা নিশ্চয়ই চালাতাম, কিন্তু একেবারেই বাচ্চা, তাই কেসটা খুবই সেন্সিটিভ আর কমপ্লিকেটেড। আমরা ঠিক ভাবতে পারছি না কি করব, অথচ সময় মাত্র 24 ঘন্টা। খোকা, খোকা, মাকে দেখার বড় সাধ ছিল তো। মার পরিচয় না নিয়ে চলে যাবে, আমাকে অপরাধী করে যাবি। মাকে মা বলে ডাকবি না। একবার একবার শুধু মা বলে ডেকে যা, একবার ডেকে যা। না না, আর তো লুকিয়ে রাখা যায় না। আজ আমি সব প্রকাশ করে দেবো, নাহলে নাহলে আমি মিনার কাছে ক্ষমা পাবো না, ক্ষমা পাবো না। তোমরা সবাই শোনো, আজ আজ তোমাদের সকলের কাছে একটা সত্য প্রকাশ করব, যা যা এতদিন আমি গোপন করে রেখেছিলাম। মিনা, মিনা, তুমি আমাকে ক্ষমা করবে না আমি জানি, তবু খোকার এই অবস্থায় আর লুকিয়ে রাখা যায় না। শেষ মুহূর্তে হলে এইটুকু জেনে রেখে দাও, ওই খোকা তোমারই পেটের সন্তান। কি বলছো তুমি? খোকার শোকে তুমি পাগল হয়ে গেছো? না, পাগল নই, পাগল নই, পাগল নই, আমি সত্যি বলছি, বিশ্বাস করো মিনা। আমি আমি তোমার স্বামী। তোমার কাছে কোনোদিন কোনো মিথ্যে কথা বলিনি, কোনো কিছু কোনোদিন গোপনও করিনি। শুধু একটা বড় সত্য গোপন করে রেখেছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। খোকার জন্মের পর আমি ওকে সরিয়ে ফেলি, তখন তুমি অজ্ঞান ছিল। জ্ঞান হবার পর তোমার বড় ছেলে হয়েছে বলে আমি মিথ্যে বলেছিলাম। যদি তাই হয়ে থাকে তাহলে কেন কেন তুমি তা করলে? বলো বলো, জবাব দাও। শহীদ জাহিদকে নিজের সন্তানের মতো মানুষ করব বলে মাকে কথা দিয়েছিলাম। তাতে আমার কি অপরাধ ছিল? অপরাধ নয় মিনা, খোকা পেটে থাকাকালীন শহীদ জাহিদের প্রতি তোমার কিছু অবহেলা আমি লক্ষ্য করেছিলাম। তাতে আমার একটা ভুল ধারণা হয়, খোকার জন্মের পর হয়তো তুমি আর তেমন ওদের আদর যত্ন করবে না, নিজের সন্তান নিয়ে ব্যস্ত থাকবে, ওদের অযত্ন হবে, মনে কষ্ট পাবে, হয়তো মানুষ হতে পারবে না। তাই মাত্র কটা বছরের জন্য আমি ওকে সেই দায় সালমার কাছে রেখে এসেছিলাম। খোকা কুড়ি পাওয়া নয়, খোকা তোমার আমার সন্তান। ভাইজান, কেন তুমি এটা করতে গেলে? ভাবের কাছে চিরদিনের জন্য আমাদেরকে অপরাধী করে রাখলে। আমি যে মাতৃভক্ত কর্তব্য পরায়ণ একজন নিষ্ঠুর বাঁচান রে, আমাকে তোরা ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। ভাবি, খোকা, এতদিন যে মাকে খুঁজে বেরিয়েছিস, আজ কাছে পেয়েও মা বলে ডাকতে পারছিস না। আল্লাহ, এই কি তোমার বিচার? এতদিন পরে যখন জানলাম খোকা আমারই সন্তান, তবে কেন
মায়ের শ্রেষ্ঠ আসন দিয়েছ, সবার উপরে মা। যদি তাই হয় তাহলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। কি করছেন? এই অবস্থায় পাশে কারো থাকা নিষেধ। মায়ের প্রাণ কোনো নিষেধ মানে না ডাক্তার। বলছি ওরই ক্ষতি হবে, ডক্টরের বাইরে যান প্লিজ। যদি সবার উপরে মা সত্যি হয়ে থাকে তাহলে আমার সন্তান আমার কোলে আমার ফিরে আসবে ডাক্তার, ফিরে আসবে। স্যার, ভাগ্যিস আপনি হঠাৎ করে সময় মতো ফিরে এসেছিলেন, তা না হলে ছেলেটাকে হয়তো বাঁচানো যেত না। হ্যাঁ, আমার মনে একটা আশঙ্কা কাজ করছিল দীর্ঘ অনুপস্থিতি তোমাদের কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, তাই সেমিনার অসমাপ্ত রেখেই চলে এলাম ফয়ু। আপনাদের ভাগ্য ভালো, অপারেশন সাকসেসফুল, ছেলেটা আউট অফ ডেঞ্জার। 20-25 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। না, শহীদ জাহিদ চৌধুরী সাহেব, আমি কি শুনছি? তাহলে সবার উপরে মা, এই কথা সত্য। মায়ের কান্না আল্লাহ শুনেছে।